আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বাংলাদেশের এই রাজনীতির যে সুদীর্ঘ ১৭টি বছর, এই ১৭টি বছর একটি রাজনৈতিক দল জলে, স্থলে, অন্তরিক্ষে প্রস্তুতি নিয়ে নিজেদেরকে কিভাবে যুদ্ধের ময়দানে, মানে নির্বাচনী যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধের ময়দানে তারা উপস্থাপন করতে পারে, তার একটি উৎকৃষ্ট উদাহরণ জামাত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দিয়েছে। আপনারা সবাই জানেন যে ২০০৮ সনে যে নির্বাচনটি হয়েছিল, নবম সংসদ নির্বাচন, সেখানে জামাত অংশগ্রহণ করেছিল এবং খুব অল্প সংখ্যক তারা তাদের সংসদ সদস্য সেখানে পাঠাতে পেরেছিল। এরপর যুদ্ধাপরাধের বিচারের নামে তাদের উপর যে জুলুম অত্যাচার চলেছে এবং পুরোটার সময় তাদের যে রাজনীতির ধারাবাহিকতা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অফিস আদালতগুলো তছনছ করে দেওয়া হয়েছে, তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের প্রথম ধাপের, দ্বিতীয় ধাপের এবং তৃতীয় ধাপের, যেটাকে স্টায়ার বলা হয়, তো সেই ধাপের যে নেতৃত্বগুলো, সেই নেতৃত্বগুলো শূন্য করে দেওয়া হয়েছে। কিন্তু এরপরও জামাত থেমে থাকেনি। তারা চতুর্থ টায়ার বা স্তরের বা সিঁড়ির বা ধাপের নেতৃত্বগুলোকে সামনে এনে এই অল্প কয়েকদিনের মধ্যে, এই গত ১৭টি মাসে তারা তাদের প্রস্তুতির যে পরাকাষ্ঠা দেখিয়েছে, এটি বিস্ময়কর। বিভিন্নভাবে তারা নেগোসিয়েশন করার চেষ্টা করেছে এবং নানা প্রতিকূল পরিবেশে থাকার পরেও সংসদে ৭৮টি সিট, ৭৮ সিট তারা পেয়েছে। দ্বিতীয়ত হলো যে গত ১৭টি মাস মূলত রাষ্ট্র চালিয়েছে তারা, দেশ চালিয়েছে তারা, সরকারের উপর তাদের একছত্র আধিপত্য ছিল। তৃতীয়ত, জামাত অভিযোগ করেছে যে অন্তত ৫০টি সিটে, সংসদীয় আসনে ম্যাটিকুলাস ডিজাইন করে তাদেরকে পরাজিত করা হয়েছে। ৫,০০০, ১০,০০০ ভোটে ব্যবধানে যে সকল জামাত প্রার্থী পরাজিত হয়েছে, সেখানে মূলত তারাই বিজয়ী হতেন। অন্য একটা কথা, নির্বাচনের আগে একেবারে খোদ বিএনপির যারা কট্টর বিএনপিপন্থী যারা লোকজন, তারাও কিন্তু সেই নির্বাচন যেদিন হলো তার ৪-৫ দিন আগের থেকে ভীষণ রকম সন্ত্রস্ত ছিলেন যে এবার হয়তো জামাত ক্ষমতায় চলে আসবে। জামাতও ঠিক ওইরকম একটা আত্মবিশ্বাসের মধ্যে ছিল। কিন্তু যে কোনো কারণে হোক, সেটা ম্যাটিকুলাস ডিজাইন হোক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হোক, বা অন্য কোনো পলিসি পরিবর্তনের কারণে হোক, শেষ মুহূর্তে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে হোক না কেন, বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত বিরোধী দল হয়েছে। এখন অনেকে হয়তো মনে করবেন যে জামাতের বোধহয় রাজনীতি শেষ, কিন্তু আমি এর মধ্যে দেখতে পাচ্ছি যে জামাতের যে বিজয়, এই বিজয়টা অনেকটা হুদায়বিয়ার সন্ধির মতো। হুদায়বিয়ার সন্ধির যে ইতিহাস আপনি যদি পড়েন, আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে মুসলমানরা পরাজিত হয়েছে এবং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেকটা নাকে খত দিয়ে সেই মক্কার কাফিরদের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু এটিকে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি বিজয় অবহিত করে সূরা ফাতাহ নাজিল করেছেন। ইন্না ফাতাহানা ফাতহান মুবিনা, সুস্পষ্ট বিজয়ের ঘোষণা দিয়েছেন। তো ঐতিহাসিক যারা রয়েছেন তারা বর্ণনা করেছেন এটা কিভাবে বিজয়ী হলো। বিজয়ী হলো যে কাফেররা এবং মুসলমানরা একত্রে চলাফেরা করার সুযোগ পেয়েছে। সেখানে মুসলমানদের যে উন্নত চরিত্র, এটা কাফেরদেরকে আকৃষ্ট করেছে। আর কাফের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা দুর্নীতি অনিয়মের মধ্যে ছিলেন, তাদেরকে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন। এরপর উন্মুক্ত বাণিজ্য, উন্মুক্ত চলাফেরা, উভয় পক্ষই তাদের স্ব কাজ স্বাধীনভাবে তারা করতে পেরেছে। কিছু কিছু ক্ষেত্রে কাফেরদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে আপাত দৃষ্টিতে, কিন্তু সেই প্রাধান্য কাফেরদের জন্য পরবর্তীতে বুমেরাং হয়ে পড়েছে। এখন হুদায়বিয়ার সেই সন্ধি অনুযায়ী যদি আপনি এই পার্লামেন্টে চিন্তা করেন, এখন পার্লামেন্টে ৭৮ জন এমপি গাড়ি নেবে না, তারপরে প্লট নেবে না, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি যারা লোকজন আছে তারাও বলতে বাধ্য হলেন যে আমরাও নেব না। এরপর যেটা হবে সেটা হলো যে
জামাতের এমপিরা যদি দুর্নীতি না করেন, অনিয়ম না করেন, প্রো পিউপিল হয়ে যান, জনগণের খুব কাছাকাছি চলে যান, আর এটা প্রথাগতভাবে বিএনপি এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষে এটা কোনো মতেই সম্ভব নয়। ফলে জামাতের জনপ্রিয়তা বাড়বে। এখানে প্রার্থীর কী যোগ্যতা আছে ডাজ নট ম্যাটার। জামাতের দাড়িপাল্লা প্রতীক এবং জামাতের যে কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটা পর্যায়ে চলে যাবে যে তারা যাকে দাড়িপাল্লা প্রতীক দেবে সে যদি একটা কলা গাছকে দেয়, সেই কলা গাছকে নিয়েই লোকজন বাংলাদেশ জিন্দাবাদের পরিবর্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নেমে যাবে। এরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে জামাত আসলে 5 বছর সময় কখনোই পায়নি। নিরবচ্ছিন্নভাবে তাদের হাতে ওইরকম কোনো ক্ষমতা ছিল না। ৭৮ জন সংসদ সদস্যর যে ক্ষমতা, এটাকে যদি আপনি ডবল করেন, অর্থাৎ ধরুন যে কোনো একটা উপজেলাতে বা নির্বাচনী এলাকাতে জামাতের আছে, যেমন কুষ্টিয়াতে আমির হামজা আছেন। এখন কুষ্টিয়াতে আমির হামজা একটা সংসদীয় আসনে জয়লাভ করেছে, কিন্তু সে নিজে বলেছে যে আমি পুরো কুষ্টিয়ার রায় বাহাদুর খান বাহাদুর, আমার উপর দিয়ে কুষ্টিয়াতে কোনো লোক নেই। ফলে কি হলো, কুষ্টিয়ার অন্যান্য যারা এমপি আছেন তারা মানে এই আমির হামজাকে অফ করতে হবে। এখন আমির হামজাকে আপনি পিটিয়ে তো অফ করতে পারবেন না, সেই দিন আর এখন নাই, তাকে জেলে নিতে পারবেন না। আমির হামজা যে কাজগুলো করছে সেই কাজের চাইতে ভালো কাজগুলো করতে হবে, সেটা অন্যান্য সংসদ সদস্যদের পক্ষে সেটা সম্ভব কিনা। কিংবা ধরুন এই যে যারা জুলাই আগস্ট বিপ্লবের নায়ক, সেটা হাসনাত বলেন, সার্জিস বলেন, আক্তার বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা যারা সংসদ সদস্য এসেছে, মংলা মাসুদ, মানে এই মুখগুলোকে তো আপনি বন্ধ করতে পারবেন না, তাদের চালচলন বন্ধ করতে পারবেন না। তারা সংসদে যাবে এবং প্রায় প্রতিদিনই বিএনপির জন্য একটা না একটা বিব্রতকর পরিস্থিতি তারা তৈরি করবে। তারা যা বলবে তাই মিডিয়াতে চলে আসবে, তাদেরকে টকশোতে ডাকতে হবে। আপনি ইচ্ছা করলেও তাদেরকে জেলে নিতে পারবেন না, তাদের অফিস রমরমা হয়ে যাবে আর কয়দিনের মধ্যেই। এবং সাধারণ মানুষ তারা যদি এখন যেহেতু যে দুর্নীতির অভিযোগ গত 17 মাসে তাদের বিরুদ্ধে এসেছে, সেটা তো এখন থাকবে না। এখন তাদেরকে প্রতিযোগিতামূলকভাবে চলতে হবে এবং আয় রোজগার যদি তাদের কিছু করার থাকে তাতে সেটা করে ফেলেছে। এবং তারা যে যথেষ্ট স্মার্ট এবং বুদ্ধিমান তার প্রমাণ হলো এই বিরূপ পরিস্থিতির মধ্যেও অকল্পনীয়ভাবে তারা এই 7টি আসনে তারা জয়লাভ করেছে এবং পার্লামেন্টের 7টি আসনে তারা রিপ্রেজেন্টেশন করছে। এবং যেটা একেবারে 2018 সনের নির্বাচনের পরে এরকম 7টি আসনে কিন্তু বিএনপিকে দেওয়া হয়েছিল। ফলে 2018 পার্লামেন্টে যেটা একাদশ পার্লামেন্টে বিএনপির যে অবস্থা ছিল, এই পার্লামেন্টে এনসিপির অবস্থা সেই রকমই। ফলে বিএনপি খুব বেশি খোঁটা দিয়ে কথা বলতে পারবে না। খোঁটা দিতে গেলেই তাদেরকে বলা হবে, আরে আপনাদের এত ক্ষমতা, বালুর ট্রাক যেদিন বেগম জিয়ার বাসার সামনে ব্যারিকেড তৈরি করেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? তারপর যেদিন পুলিশ আসছিল সেদিন টুকু পালিয়েছিল কেন? সেদিন কর্মীরা মানে কেন বাঁচার জন্য সেই রুহুল কবির রিজভির মতো অসহায় একজন মানুষকে জড়িয়ে ধরেছিল? এই সমস্ত কথাবার্তা, তারিখ যে কেন 17 বছর আসেননি, এই ধরনের কথাবার্তা তারা বলবে এবং এগুলোর কোনো উত্তর নেই। একইভাবে যখন হাওয়া ভবন, খাম্বা থেকে শুরু করে অতীতের যে সমস্ত মানে পত্রিকার কাটিংগুলো রয়েছে, প্রমাণ, সেইগুলো সব পার্লামেন্টে যখন দেখানো হবে, জামাত দেখাবে, এনসিপি দেখাবে, এগুলো নিয়ে লিফলেট হবে, পোস্টার হবে, ব্যানার হবে, তারপর শেষে পত্রপত্রিকার বাইরে ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলো নিয়ে ফটো কার্ড হবে। এগুলো বিএনপির পক্ষে সামাল দেওয়া একেবারেই সম্ভব নয়। রাতারাতি জেন্টেলম্যান বানা সম্ভব নয়। যে কোনো পাপ, এখনও পর্যন্ত আপনি চিন্তা করুন যে সেই বাকশাল, বাসন্তীর জাল, শেখ কামালের ব্যাংক ডাকাতি, এই সমস্ত ডাহা মিথ্যা কথাগুলো আওয়ামী লীগকে হজম করতে হচ্ছে। তো বাকশালের পক্ষে একটা ভালো কথা বলা যাচ্ছে না, বিকজ এর পক্ষে সেন্টিমেন্টগুলো তৈরি হয়ে আছে। আপনি বাকশাল নিয়ে কোনো ভালো কথা বলতে পারবেন না। একইভাবে আপনি কর্নেল তাহেরের হত্যাকাণ্ড, তারপর ওই সময় জাসদের যে নিপীড়ন চলেছে সেইগুলো, এরপর হাওয়া ভবন, তারপর আরও যা যা হয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত, প্রত্যেকটা জিনিস এমনভাবে বাজানো হবে যে তারেক রহমান সাহেব যত ভালো কাজ করার চেষ্টা করবেন এটা তাকে আরও মানসিকভাবে দুর্বল করে তুলবে। লোকজন বলবে যে আরে বাবা, একসময় এই কাজ করেছে, এখন এই করছে, মানে সাত ঘাটের পানি খেয়ে এখন দেবতা সাজার চেষ্টা করছে। এই ধরনের কথাবার্তাগুলো যখন
জামাতের পক্ষ থেকে বলা শুরু হবে, তার সঙ্গে সঙ্গে যেহেতু সরকার স্টিয়ারিং, মানে দেশের স্টিয়ারিং সরকারের হাতে, তাদের ভুল হবে, ভ্রান্তি হবে, এবং সেই ভুল ভ্রান্তিকে পুঁজি করে জামাত যত বেশি প্রচারণা চালাবে তত বেশি মানে রাজনীতির যে সুযোগগুলো আছে, অপরচুনিটিগুলো আছে, এগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে পড়বে। তো জামাত যে প্রস্তুতি নিচ্ছে আবার ক্ষমতা আসার জন্য, এবং এইবার তারা তাদের সে গত 17 মাসের ভুল, গত 17 বছরের ভুল, এইগুলোকে পুঁজি করে তারা যে প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতি মোকাবেলা করার জন্য বিএনপি কতটুকু প্রস্তুত আছে সেটা সময় না হলে বোঝা যাচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।